বাংলাদেশে কৃষি ক্ষুদ্র বীমায় সাফল্য এবং উদ্ভাবন নিয়ে আজকের এই বিশেষ আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল্লাহ আল মামুন। বাংলাদেশের শতকরা 40% বেশি মানুষ কোনো না কোনোভাবে কৃষির সাথে সম্পৃক্ত রয়েছে। এই কৃষিকাজে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব এবং পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ নানাভাবে প্রতিবন্ধকতা তৈরি করে এবং তা থেকে উত্তরণের জন্য যে কটি উপায় সাম্প্রতিক সময়ে আলোচনায় রয়েছে তার মধ্যে ক্ষুদ্র বীমা, বিশেষত কৃষিতে ক্ষুদ্র বীমা বারবার আলোচনায় এসেছে। আজকে আমাদের আয়োজনে আমরা কথা বলবো কৃষি ক্ষুদ্র বীমা নিয়ে, তার সাফল্য, উদ্ভাবন এবং সম্ভাবনা নিয়ে। দুজন অতিথি স্টুডিওতে আছেন, চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। স্টুডিওতে আমাদের সাথে আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন সুইস কন্ট্যাক্টের BMMDP প্রকল্পের ডেপুটি টিম লিডার নাবা নাশিদ তারেক। আছেন আমাদের সাথে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স PLC এর হেড অফ ইম্প্যাক্ট বিজনেস শুভাশিস বড়ুয়া। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। শুরুতেই নাবা নাশিদ তারেক, আপনার কাছ থেকে একটু শুনতে চাইব যে কৃষিখাতের জলবায়ু ঝুঁকি মোকাবেলাটা কেন জরুরি এবং বিশেষত যারা ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তারা রয়েছে তারা কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয় এবং এই যে ক্ষুদ্র বীমার কথা বলছি সেটি আসলে তাদেরকে কিভাবে সমাধান দিতে পারে? জি, থ্যাংক ইউ। হ্যাঁ, সো বাংলাদেশকে আসলে কনসিডার করা হয় 7 মোস্ট ক্লাইমেট ভালনারেবল কান্ট্রি এবং ইকোনমিক লসের দিক দিয়ে যদি চিন্তা করি তাহলে বাংলাদেশকে 5th লার্জেস্ট কান্ট্রি হিসাবে দেখা হয়। আবার ওদিক দিয়ে বাংলাদেশের হিউজ পোটেনশিয়ালও আছে টু বিকাম দ্য 9th লার্জেস্ট এগ্রিকালচার কনজিউমার মার্কেট বাই 2030। সো আমরা যদি এখন ক্লাইমেট রিস্কগুলোকে মিটিগেট না করি তাহলে আমরা এই পোটেনশিয়ালটা রিচ করতে পারবো না। তো সেই কারণে আসলে হচ্ছে মাইক্রো ইন্স্যুরেন্স অ্যাজ আ রিস্ক ট্রান্সফার টুল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট বিকজ মাইক্রো ইন্স্যুরেন্সে যদি কোনো ফার্মার অথবা MSME রেগুলার বেসিসে ইনভেস্ট করে তাহলে যেটা দেখা যায় যখন এই ক্লাইমেট হ্যাজার্ডটা হবে তখন কিন্তু তারা কাভারেজটা পাচ্ছে এবং তাদের এই লসটাও তারা মিনিমাইজ করতে পারবে এবং যদি আমরা এই লসটা মিনিমাইজ করতে পারি ওভার টাইম আমরা বাংলাদেশের যে পোটেনশিয়াল আছে এগ্রিকালচার মার্কেটটাকে ডেভেলপ করার সেই পোটেনশিয়ালটা আমরা রিচ করতে পারবো। তার মানে আপনি এক ধরনের সুরক্ষার ভেতরে তাদেরকে রাখতে বলছেন। আমি একটু শুভাশিস বড় আপনার কাছ থেকে একটু শুনতে চাইবো যে এই যে বলা হচ্ছে কৃষকদের জন্য বিশেষ করে কৃষি ক্ষুদ্র বীমা, তার ভেতরে আসলে কি কি জিনিসকে সুরক্ষিত রাখা যাবে? ধন্যবাদ মামুন ভাই। প্রথমেই এমন একটা বিষয় নিয়ে আমরা কথা বলছি সেটা হচ্ছে বীমা এবং তার উপরে এটা ক্ষুদ্র বীমা কৃষি বীমা নিয়ে। এবং বাংলাদেশের আপনি জানেন যে ইন্স্যুরেন্স পেনিট্রেশন 1%-এরও কম এবং অন্যদিকে যদি আমরা দেখি যে ইনক্লুসিভ ইন্স্যুরেন্সের যেই প্যাটার্নটা আছে সেখানে মাত্র 0.9% লোককে আমরা কভার করছি। সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা, বাংলাদেশে ক্ষুদ্র ঋণ সংস্থাগুলো কিন্তু এক ধরনের বীমার আওতায় তাদের ভোক্তাদেরকে নিয়ে এসছে এবং সেটার সংখ্যাও কম নয়। 17 কোটি মানুষের মধ্যে প্রায় 4.5 কোটি মানুষ কিন্তু এই বীমার আওতায় কোনো না কোনোভাবে ইনভলভড আছে, মানে পরোক্ষভাবে ক্ষুদ্র ঋণের আওতার মধ্যে দিয়ে আছে এবং এটা একটা রিস্ক মিটিগেশন টুলস হিসেবে ইউজ হয়। সেই ক্ষেত্রে আমরা যখন কৃষি বীমা নিয়ে কথা বলছি, কৃষি বিমায় শুধুমাত্র যে কৃষি পণ্যটাকে কভার করার বিষয় আছে সেটা নয়। কৃষি পণ্যর এখন দেখুন বাংলাদেশে বিভিন্ন ধরনের কৃষি পণ্য বিপণন হচ্ছে, উৎপাদিত হচ্ছে, সেই সাথে সাথে ক্লাইমেট ভালনারেবিলিটি বেড়ে যাচ্ছে, আমাদের রেজিলিয়েন্ট ক্রপও চলে এসছে বাংলাদেশে। বাট ভোক্তাদের বা কৃষকদের যে মূলধন, সে মূলধনটাকে ঝুঁকির আওতায় নিয়ে আসার জন্য ইন্স্যুরেন্স ক্যান বি ওয়ান অফ দি টুলস এবং সেক্ষেত্রে আমরা ক্রপের ক্ষতি সেটা তো কভার করছি। এর বাইরে গিয়ে যদি আমরা চিন্তা করি লাইভলিহুড চেঞ্জের ক্ষেত্রে আমরা অবদান রাখতে পারি, সেই সাথে ওনাদের যে এগ্রিকালচার টুলসগুলি আছে, পাওয়ার টিলার থেকে শুরু করে হারভেস্টার এবং ওনার লাঙ্গলটাও হতে পারে, সেটাকেও আমরা ইন্স্যুরেন্সের আওতায় চলে আসি। কিন্তু এটার জন্য যেই একটা হোলিস্টিক যেই অ্যাপ্রোচটা দরকার আছে সেই অ্যাপ্রোচটাই বাংলাদেশে এই স্বাধীনতার 50 বছর পরেও হয়তোবা হয়ে ওঠেনি। আমি ধন্যবাদ দিতে চাই BMMDPকে, কারণ আপনারা গত 4-5 বছর ধরেই এই ধরনের প্রজেক্ট 2017 সাল থেকেই আপনারা এই ধরনের প্রজেক্টে আমাদেরকে হেল্প করছেন এবং পোটেনশিয়াল ইজ হিউজ। আমি যদি ভুল না করি বাংলাদেশের ক্রপ ইন্স্যুরেন্স মার্কেটটাই $550 মিলিয়ন ক্রপ ইন্স্যুরেন্স মার্কেট আছে বাংলাদেশে। সো দ্যাট শোজ দ্যাট ইফ উই ওয়ান্ট
we can cover these lives. তার মানে আমরা এটি নিয়ে কথা বলবো পরের অংশে, কি করে সেই চাহিদা যেটি রয়েছে সেটিকে আমরা পূরণ করতে পারি। আমি একটু নাবার কাছে একটু জানতে চাই, যেটি আগের অংশে আপনি বলছিলেন যে ঝুঁকি কমানো সম্ভব এবং নবম বৃহত্তম মার্কেটের কথা বলছেন, কিন্তু আপনাদের কোনো অভিজ্ঞতা বা কোনো, আমরা যদি একটু চ্যালেঞ্জ করি সেই জায়গা থেকে, কিসের ভিত্তিতে এই কথাগুলো বলছেন, কোনো অভিজ্ঞতা রয়েছে কিনা, কেন আপনারা এই সমাধানের দিকে এগুচ্ছেন, একটু যদি সেটি ব্যাখ্যা করেন। জি, সো বাংলাদেশ মাইক্রো ইন্স্যুরেন্স মার্কেট ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইজ ফান্ডেড বাই সুইজারল্যান্ড গভর্নমেন্ট এবং ইমপ্লিমেন্ট করছে সুইস কন্ট্যাক্ট বাংলাদেশ। আমরা এই প্রোগ্রামটা স্টার্ট করেছিলাম 2017 থেকে এবং আমাদের পাইলট ফেজটা 2017 থেকে 2023 পর্যন্ত আমরা রান করেছি। এই ফেজে আমরা আসলে মার্কেট অ্যাক্টরদেরকে ফ্যাসিলিটেট করার চেষ্টা করেছি এবং এই ফ্যাসিলিটেশনের মাধ্যমে আমরা বিভিন্ন ইনোভেশন মার্কেটে ট্রাই করেছি। আমাদের যারা মার্কেটে স্টেক হোল্ডার, ইন্স্যুরেন্স কোম্পানি থেকে শুরু করে ইনশোরটেক, অ্যাগ্রিটেক, এগ্রিকালচার, ইনপুট কোম্পানিদের সবাইকে কোলাবোরেশনের মাধ্যমে আমরা বিভিন্ন প্রোডাক্ট মার্কেটে ট্রাই টেস্ট করেছি। যেমন ওয়েদার ইন্ডেক্স বেসড মাইক্রো ইন্স্যুরেন্স প্রোডাক্ট ছিল, এরিয়া ইল্ড বেসড মাইক্রো ইন্স্যুরেন্স প্রোডাক্ট ছিল এবং ক্যাটেল আইডেন্টিফিকেশন বেসড একটা ইন্স্যুরেন্স প্রোডাক্টও আমরা ট্রাই করেছি এবং আমরা দেখেছি যে একটা লেটেন্ট ডিম্যান্ড এক্সিস্ট করে। আমাদের প্রোগ্রামের মাধ্যমে আমরা প্রায় 1 মিলিয়ন ফার্মারকে ওই সময় রিচ করতে পেরেছিলাম, মাইক্রো ইন্স্যুরেন্স সম্পর্কে অ্যাওয়্যার করা, ধারণা দেওয়া, এবং পরবর্তীতে অনেক মাইক্রো ইন্স্যুরেন্স প্রোডাক্টও সেল হয়েছে। এবং আমি যদি বলি, আমাদের প্রোগ্রামের আওতায় ফার্মারদেরকে প্রায় সুইস ফ্র্যাঙ্কে 800,000 টাকার মতো পে আউট করা হয়েছে। সো আমরা ওই প্রোগ্রামের মাধ্যমে পাইলট ফেজে আমরা কিন্তু একটা এভিডেন্স পেয়েছি যে ডিমান্ড এক্সিস্ট করে, কার্যকর সেটি দেখতে পেয়েছেন। জি জি। চাহিদা কেমন, মানে দর্শক গ্রাহকরা যারা রয়েছেন, গ্রাহকরা কি এটিকে সন্তুষ্ট কিনা এই ধরনের একটি নতুন প্রোডাক্ট পেয়ে? জি, আমরা মনে করি সন্তুষ্ট, কারণ আমরা যেই প্রোগ্রামগুলো বা এই প্রোডাক্টগুলো সাপোর্ট দেওয়াতে মার্কেটে এগুলো চালু হয়েছে ওগুলো কিন্তু এখনও কন্টিনিউ করছে। সো আমাদের এখনের যে প্রোগ্রাম, তার মাধ্যমে আমরা সেই কন্টিনিউটিটা এনশিওর করতে চাই, বাট পাশাপাশি আমরা মনে করি আরও ইনোভেশন আসুক, আরও নিউ প্রোডাক্ট সার্ভিসেস মার্কেটে আসুক, নিউ বিজনেস মডেল ক্রিয়েট হোক, ফার্মারের নিডটাকে প্রপারলি অ্যাড্রেস করা হোক, সো দ্যাট তাদের যে ক্লাইমেটিক ভালনারেবিলিটির কারণে যেই প্রবলেমগুলো ফেস করছে সেগুলো যাতে আরও বেশি কাভারেজ পায় এবং ইন্স্যুরেন্সের প্রতি তাদের আস্থাটা যাতে বাড়ে, যেহেতু তাদের নিডটা প্রপারলি অ্যাড্রেস করা হবে। এটি নিয়ে আমি একটু সুভাষিস আপনার কাছ থেকে জানতে চাইবো, যেই জায়গায় কথা শেষ করলেন যে ইন্স্যুরেন্সের প্রতি আস্থা, আমরা যদি সার্বিকভাবে বলি যে খুব ভালো বলা যাবে না যে আমাদের বিমা কোম্পানিগুলোর প্রতি আস্থা, বিশেষ করে বাণিজ্যিক বিমা কোম্পানি, সেই জায়গায় ক্ষুদ্র পুঁজি নিয়ে কৃষক যারা রয়েছেন, বিশেষত প্রান্তিক কৃষক, তাদের এই আস্থা অর্জন, আগের অংশে আপনি বলেছেন চাহিদার কথা, যে ব্যাপক চাহিদা রয়েছে, সম্ভাবনা রয়েছে, এর সাথে আসলে আস্থা অর্জন করতে হলে কোন জায়গাটাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত? খুবই, এর আগে আপার কথা রেশ ধরেই বলছি, আসলে শুধুমাত্র ক্ষুদ্র বিমাটাকে নিয়ে মানুষের কাছে দোরগোড়ায় পৌঁছানোটা, এর জনপ্রিয়তা লাভ করা খুব সহজ নয়। এর সাথে সাথে আমরা কিন্তু ক্রপ অ্যাডভাইজারি, SMS সার্ভিস, ওয়েদার ফোরকাস্ট, এগুলোও কিন্তু আমরা আমাদের কৃষকদেরকে দিচ্ছি। আস্থার জায়গাটা থেকে যদি বলি, সত্যি কথা বলতে গেলে প্রথমে 2015-16 সালের দিকে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স যখন এই যাত্রা শুরু করে, অ্যাকচুয়ালি গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স এই যাত্রা শুরু করছে 2011 সাল থেকে, 15-16 সাল থেকে আমরা কমার্শিয়ালাইজেশনের দিকে গেছি। এই অর্জন করতে অনেক কষ্ট করতে হয়েছে, তাদেরকে বোঝানো, তাদের বাড়ি বাড়ি যাওয়া, উঠান বৈঠকের মাধ্যমে তাদেরকে এনগেজ করা, এবং আমরা দেখলাম যে শুধুমাত্র বিমাটাকে যদি ওনাদের কাছে নিয়ে যায়, মানুষের এটার প্রতি আস্থাটা খুব একটা বেশি আসছে না। এর সাথে ভ্যালু অ্যাডেড সার্ভিস হিসেবে যেটা বলছিলাম, যে ক্রপ অ্যাডভাইজারি দিয়েছি, এর সাথে আমরা ওয়েদার ফোরকাস্ট দিয়েছি, এর সাথে ওনাদের সাথে প্রচুর বসে কিভাবে স্মার্ট এগ্রিকালচারের দিকে টার্ন করা যায় সেটা নিয়ে আমরা কথা বলেছি, ভালনারেবল রেজিলিয়েন্ট, ওয়েদার রেজিলিয়েন্ট প্রোডাক্টগুলো নিয়ে আমরা কথা বলেছি। পরবর্তীতে গিয়ে আস্তে আস্তে আপনার উপরওয়ালার অশেষ কৃপায় আমরা গত 5 বছরে প্রায় 1.4 মিলিয়ন কৃষককে আমরা ট্যাপ করতে পেরেছি, যেটার ইনডিরেক্ট ইম্প্যাক্ট যদি হিসাব করি, ইটস অ্যারাউন্ড 3.3 মিলিয়ন ফার্মারকে আমরা রিচ করেছি। সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে ক্লেম পে আউট, যেটা নিয়ে বাংলাদেশে সবসময় একটা তুলুক্ষী কাণ্ড লেগে যায় সবসময়।
1.5 লক্ষর উপরে ফার্মার গত 3 বছরে প্রায় 15-16 কোটি টাকার মতো ক্লেম পেয়েছে। দ্যাট শোজ এখানে আস্থার জায়গাটা কোথায়। তার মানে সেটি একটি বড় আসলে সূচক যে কোম্পানিগুলোর প্রতি আস্থা। মামুন ভাই, এখানে একটা জিনিস যদি আমি অ্যাড না করি এটা আসলে ভুল হবে আমাদের, সেটা হচ্ছে প্রযুক্তির ব্যবহার। সেই আস্থা অর্জনের জায়গায় একটা বড় কাজ করেছে আমাদেরকে প্রযুক্তি। এখানে আমরা সাধারণত ইন্স্যুরেন্সে কি হয়, একটা ক্লেম হলে কাস্টমার ইন্স্যুরেন্স কোম্পানির কাছে যায়, এখানে উল্টো হয়েছে যে কাস্টমারের কাছে ইন্স্যুরেন্স কোম্পানি গিয়ে বলেছে আপনার ক্লেম হয়েছে। সো এই জিনিসটা দেখে আস্তে আস্তে মানুষের উদ্বুদ্ধ হয়েছে এবং এখানে মহিলাদের অংশগ্রহণ ব্যাপক সারা আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করেছে। নিশ্চয়ই। বিএমএমডিপি আপনি বলছিলেন যে ক্ষুদ্র বিমার নানা রকম পরীক্ষা সফলতার কথা, তো সেখানে আসলে কি ধরনের ক্ষুদ্র বিমা পণ্য আপনারা গ্রাহকদের বা ভোক্তাদের কাছে নিয়ে যাচ্ছেন, সেগুলোর মূল্য নির্ধারণ কৌশল এবং বিতরণ প্রক্রিয়াটির উপরে যদি একটু আলোচনা করেন। জি, ধন্যবাদ। তো প্রথমত আমি একটা জিনিস একটু ক্লিয়ার করতে চাই যে বাংলাদেশ মাইক্রো ইন্স্যুরেন্স মার্কেট ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যেটা পরিচালিত সুইস কন্ট্যাক্ট বাংলাদেশ দ্বারা এবং সুইস এম্বাসি দ্বারা যে ফান্ডেড, আমরা আসলে যেহেতু আমরা মার্কেট অ্যাক্টর না, সেই কারণে আমরা ওভাবে প্রোডাক্ট ইনোভেশন আমরা কিছুই নিজেরা করব না, কারণ আমরা হচ্ছে ফ্যাসিলিটেটর, মার্কেট ফ্যাসিলিটেটর। আমরা চাই হচ্ছে মার্কেট অ্যাক্টররা আরও স্ট্রেনথেনড হোক, তাদের ক্যাপাসিটি ডেভেলপ হবে এবং তারাই নিউ ইনোভেশন নিয়ে যাতে আসতে পারে। তো সেই দিক দিয়ে চিন্তা করে আমাদের প্রোগ্রাম এখন একটা সেক্টর ডেভেলপমেন্ট অ্যাপ্রোচের মাধ্যমে কাজ করতে চাচ্ছে। আমরা বিভিন্ন ধরনের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স অফার করছি যারা মার্কেট অ্যাক্টর তাদের জন্য। তার মধ্যে একটা খুবই উল্লেখযোগ্য, যেটা হচ্ছে আমাদের ক্লাইমেট মাইক্রো ইন্স্যুরেন্স ইনোভেশন ফান্ড। এই টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সের মাধ্যমে আমরা চাই হচ্ছে যে নতুন টাইপের প্রোডাক্ট সার্ভিসেস মার্কেটে আসুক, যেগুলো হচ্ছে এখন মাইক্রো ইন্স্যুরেন্স সেক্টরে যে চ্যালেঞ্জেসগুলো আছে সেই চ্যালেঞ্জেসগুলো মার্কেট অ্যাক্টররাই সলভ করে নিয়ে আসবে এবং এইটার মাধ্যমে মার্কেটটা আরও ডেভেলপড হবে। সো এটা একটা অ্যাসিস্ট্যান্স আছে। এর পাশাপাশি আমাদের সাথে ডাইরেক্টলি কাজ করার সুযোগ আছে। আমি যেটা আগে বলছিলাম যে আমরা বেশ কিছু প্রোডাক্ট ইনোভেশন আমাদের প্রথম ফেজে করেছিলাম। জি, সো ওগুলো যদি অন্যান্য মার্কেট অ্যাক্টররা প্রমোট করতে চায়, মার্কেটে ফার্মার এমএসএমইদের কাছে পৌঁছে দিতে চায় নিউ মেকানিজমের মাধ্যমে, সেখানেও আমরা সাপোর্ট করতে ইন্টারেস্টেড। সো এই মাধ্যমেই আসলে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইনোভেশন প্রাইসিং স্ট্র্যাটেজির মধ্যে, তার মানে আপনারা পেছন থেকে এই সহযোগিতাগুলো করছেন যারা নিয়মিত আসলে অ্যাক্টররা রয়েছেন তাদের। সেক্ষেত্রে দুটো বড় ধরনের, বিশেষ করে কৃষি বিমা নিয়ে যখন কথা হয়, ভর্তুকিযুক্ত অর্থাৎ সম্পূর্ণ ভর্তুকিযুক্ত, এর পাশাপাশি আবার অর্থনৈতিকভাবে টেকসই, এই দুই ধরনের কনসেপ্ট নিয়ে আলোচনা হয়, কখনো কখনো তর্ক বিতর্কও হয়। সেই জায়গায় বিএমএমডিপি আসলে এটাকে কিভাবে দেখে? জি, খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। আমরা আসলে এই ভর্তুকিযুক্ত অথবা সাবসিডাইজড মডেল বা সাবসিডাইজড ইন্স্যুরেন্সে বিশ্বাসী না, কারণ আমাদের যে পাইলট ফেজটা আমরা রান করেছিলাম সেখানে একদম নো সাবসিডি মডেলেই আমরা সাকসেসফুল হয়েছিলাম এবং আমরা মনে করি আসলে সাবসিডিটা মার্কেটকে কিছুটা ডিস্টর্ট করে, বিকজ অনেক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন হয়তো এরকম সাবসিডাইজড প্রোগ্রামে ফান্ড করে থাকে বিভিন্ন ইন্স্যুরেন্স অ্যাক্টরদের মধ্যে, কিন্তু যখন এই প্রোগ্রামটা বন্ধ হয়ে যায় তখন তো আর এটা রান করা পসিবল, বিকল্প থাকে না এবং তখনই কিন্তু ট্রাস্টের ইস্যুটা ডেভেলপড হয় যে ইন্স্যুরেন্স আপনার ফার্মাররা যেই প্রাইসে পাচ্ছিল তারা কিন্তু এখন আর সেই প্রাইসে পাবে না এবং ওই প্রোডাক্টগুলো আর মার্কেটে পেনিট্রেশন হয় না, অনেক পাইলটই স্টপড হয়ে যায়। সো আমরা এই সেম প্রসেসের মধ্যে আর যেতে চাই না। আমরা চাই হচ্ছে যে অ্যাক্টরদেরকে কিভাবে আরো বেশি স্ট্রেনথেন করা যায়, তাদের ক্যাপাসিটি কিভাবে ডেভেলপ করা যায়, টেকসই সমাধানের দিকে যেতে চান, যেন প্রকল্প ভিত্তিক না হয়। সুভাষিস কিছু যোগ করতে চাইছেন? আমি নবা আপার কথার সাথে যদি একটু যোগ করতে চাই, আসলে সাবসিডি মডেলটা নিয়ে একটি বিতর্কর সুযোগ রয়ে গেছে। আপনি পৃথিবীর বিভিন্ন দেশের ক্রপ ইন্স্যুরেন্স সাকসেসফুল ক্রপ ইন্স্যুরেন্স মডেল যদি বলতে চাই, কোথাও সাকসেসফুল কমার্শিয়ালি ভায়াবল হয়ে ওঠেনি এখন পর্যন্ত। উন্নত বিশ্বে হয়তো কিছুটা আছে, আমরা যদি পার্শ্ববর্তী দেশে থাকি স্টেট গভর্নমেন্টগুলোর ফান্ডিংয়েই কিন্তু এই ক্রপ ইন্স্যুরেন্স মডেলগুলো চলছে। এখানে সমস্যাটা হচ্ছে যদি ইন্স্যুরেন্স কোম্পানিগুলো নিজেরাই প্রোডাক্ট ডেভেলপ করে রিটেল পর্যায়ে এই প্রোডাক্টগুলোকে নিয়ে যায়, এটার যে প্রাইজিং আসবে সেক্ষেত্রে
পণ্যের দাম, কৃষি পণ্যের দামের উপর কিন্তু এটার একটা প্রভাব পড়বে। সো আপার সাথে আমি কিছুটা একমত কিছুটা দ্বিমত। সেটা হচ্ছে সাবসিডি হয়তো লাগবে, সাবসিডিটা হয়তো প্রিমিয়াম ফর্মে লাগবে না, ক্লেম ফর্মে লাগবে না, বা অন্যান্য কোনো ফর্মে যেখানে সরকারের একটা বড় রোল প্লে করার সুযোগ আছে। এখনও পর্যন্ত বাংলাদেশে কৃষি নির্ভর বা কৃষি বিমা যতটুকু এগিয়েছে, আমি বলবো যে মোস্ট অফ দ্য ইনিশিয়েটিভ আর টেকেন বাই ডেভেলপমেন্ট সেক্টর অ্যান্ড প্রাইভেট সেক্টর। গভর্নমেন্ট ইন্টারভেনশনটা যদি আমাদের সাথে পুরোপুরিভাবে থাকতো, হয়তো আমরা যেটা বলছি 1.8 মিলিয়ন ফার্মারকে আমরা রিচ করতে পেরেছি, 2 মিলিয়ন, সেটা আরও বেশিও হয়তো আমরা পৌঁছে যেতে পারতাম। আমি একটি সম্পূরক প্রশ্ন করতে চাই। আপনি বলেছেন যেটি হচ্ছে আমাদের যে নীতি নির্ধারক এবং নীতিগুলো রয়েছে, বিশেষ করে আমাদের বিমা আইনের কথা বলি, অন্যান্য নীতিমালার কথা বলি, সেগুলো কি এই ধরনের নতুন, তুলনামূলকভাবে নতুন ক্ষুদ্র বিমা, তার উপরে কৃষিতে ক্ষুদ্র বিমা, তার জন্য কি কতটা সহায়ক, নাকি সেখানে কোনো পরিবর্তন রয়েছে? এই প্রশ্নটি নিয়ে আপনার কাছেও আসবো। এবং পাশাপাশি হচ্ছে এই জায়গায় আসলে প্রযুক্তির ব্যবহার, বিশেষত এই সময়টাতে, সেটি আমরা কি করে বাড়াতে পারি? ছোট ছোট দুটি প্রশ্ন। হ্যাঁ, প্রথম প্রশ্নে যদি বলি, সত্যি কথা বলতে ইন্স্যুরেন্স অ্যাক্ট 2010-এ কৃষি বিমার জন্য কোনো ধরনের আলাদা কোনো আইন বা নীতি এখনো পর্যন্ত গ্রহণ করা হয়নি। এর বাইরেও আমরা সোশ্যাল ইন্স্যুরেন্সের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন নিয়ে বাংলাদেশে কাজ হচ্ছে, বাট এখনো পর্যন্ত যদি বলি আমাদের অ্যাক্টে অনেক ধরনের চেঞ্জ আনার সুযোগ আছে। একটা ছোট উদাহরণ দিই, একজন কৃষক যখন ওনার পণ্য উৎপাদন করে এবং তার জন্য যদি 4-5% ওনার বিমার টাকা দিতে, এর মধ্যে 15% ভ্যাট আছে। এই ভ্যাটেরটাও কিন্তু তার একটা কস্ট। সেই ক্ষেত্রে ভ্যাটের ইস্যুটি আমাদের ডিসকাশনের সুযোগ আছে। এর বাইরে যদি আমরা বলি, আমাদের নন লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে পার্শিয়াল পেমেন্ট ইজ নট অ্যালাউড। একজন কৃষকের ক্ষেত্রে হয়তো পার্শিয়াল পেমেন্ট, ইনস্ট্যান্ট ওয়ান অফ পেমেন্ট করাও কিন্তু অনেক সময় কঠিন হয়ে পড়ে। সেক্ষেত্রে আমরা কী ধরনের আইন নিয়ে কাজ করার সুযোগ আছে? আরেকটা সবচেয়ে বড় যে জায়গাটা হচ্ছে, বাংলাদেশ সরকার প্রায় প্রচুর টাকা আমাদের কৃষি ভর্তুকি দিতে হচ্ছে। আমি যদি ভুল না করি, এটা 30,000 কোটি টাকার কাছাকাছি বোধহয় আমরা প্রতি বছর কৃষিতে ভর্তুকি। তার একটা ছোট অংশ যদি আমাদের কৃষি বিমার জন্য নির্ধারণ করা থাকে, হয়তোবা বাংলাদেশের এই কৃষি নির্ভর জাতিকে, কৃষি নির্ভর দেশটাকে অনেক সুন্দরভাবে সাজানোর সুযোগ আছে, যেখানে ফিনান্সিয়াল প্রোটেকশন, রিস্ক মিটিগেশন, অ্যাওয়ারনেসের সুযোগ থাকে। অ্যাওয়ারনেস গ্যাপ আছে, ডিস্ট্রিবিউশন চ্যালেঞ্জেস আছে, আমাদের পে আউট চ্যালেঞ্জ আছে। সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা, আরেকটা আমি যেটা বলি সবসময়, যে আমরা যখন প্রোডাক্ট ডিজাইন করছি, আমাদের প্রোডাক্ট ডিজাইনের সবচেয়ে একটাই হচ্ছে পে আউট হতে হবে, এমন একটা মাইন্ডসেট নিয়ে আমাদের কাছে। এখন যদি পে আউট প্রতি বছর বিমা কোম্পানি দিয়ে যায়, হয়তো 2 বছর পরে সেও আশাহত হয়ে এই ব্যবসা আর কখনো করবে না। সেক্ষেত্রে আমার মনে হয় সব মাল্টি স্টেক হোল্ডার অ্যাপ্রোচ যদি হয়, এবং সবার একটা জায়গায় আসতে হবে যে হ্যাঁ, এই ধরনের বিমা করার জন্য একটা রিস্ক পুল করতে পারি, রিস্ক ফান্ড করতে পারি, যেখান থেকে এই পরবর্তী সাবসিডির জায়গায় কোনোভাবে আমরা ভর্তুকিটা অন্য ফর্মে, মানে একটা ব্যালেন্স, সবার জন্য একটা উইন উইন একটা কিছু তৈরি করা যায়। যদি বলি, এখনো পর্যন্ত বাংলাদেশে যে ওয়েদার ইন্ডেক্স বেসড ইন্স্যুরেন্সগুলো হয়েছে সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর। আমি শুরুতেই বলছিলাম, কৃষক আমাদের কাছে আসার আগে আমরা কৃষককে বলছি স্যাটেলাইট ডেটা ইউজ করছি, আমরা এখানে এআইয়ের ব্যবহার হচ্ছে, ড্রোনের ব্যবহার হচ্ছে, ইমেজ ভেজিটেশন করা হচ্ছে স্যাটেলাইট মার্কিংয়ের মাধ্যমে। সো প্রযুক্তি আমাদেরকে সেই অ্যাওয়ারনেস ক্রিয়েশন থেকে শুরু করে বিমার রিস্ক মিটিগেশন এবং ক্লেম অ্যাসেসমেন্ট সব জায়গায় ব্যবহার করছেন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ ভাগে আছি। নাবা, আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনারা বিএমএমডিপি থেকে, বিশেষত বেসরকারি প্রাইভেট সেক্টর অ্যাক্টরের কথা অনেক বললেন, সরকারের সাথে কোনো অ্যাডভোকেসি করছেন কিনা বা কোনো অ্যাডভোকেসি এজেন্ডা রয়েছে কিনা? ডেফিনেটলি আমাদের সরকারের সাথে অ্যাডভোকেসি করারও একটা ইন্টারেস্ট আছে। তো আপনারা জানবেন যে আসলে বাংলাদেশে একটা সিঙ্গেল মাইক্রো ইন্স্যুরেন্স রেগুলেটরি ফ্রেমওয়ার্ক নেই। ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি আছে, মাইক্রো ফাইন্যান্স রেগুলেটরি অথরিটি আছে, কিন্তু এদের মধ্যে মোর কোঅপারেশন নিয়ে আসা এবং তাদেরকে আসলে যারা প্রাইভেট সেক্টর স্টেক হোল্ডার আছে, ইন্স্যুরেন্স কোম্পানি, তাদের প্রতি আরও বেশি কোঅপারেটিভ হয় এবং তাদের মধ্যে কোলাবোরেশনটা ডেভেলপ করা, এই এরিয়াটাতে আমরা কাজ করতে চাই। ভাইয়া যেটা মেনশন করছিলেন যে প্রোডাক্ট প্রাইসের ক্ষেত্রে একটা বিশাল বড় ব্যারিয়ার হচ্ছে 15% ভ্যাট ইম্পোজ করা আছে প্রিমিয়ামের উপর। সো আমাদের এটাও
ইচ্ছা আছে যে আমরা অ্যাডভোকেসির মাধ্যমে এই প্রবলেমটাও সলভ করার চেষ্টা করব এবং গভর্নমেন্টের যে বডিজগুলো আছে ইডরা, বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি, তাদের ক্যাপাসিটি ডেভেলপ করার আমাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সের মাধ্যমে আমরা করতে চাই। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং বিশেষত কৃষি ক্ষুদ্র বীমার মতো একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করার জন্য। দর্শক, আমাদের অতিথিরা যেমনটি বলেছেন, বাংলাদেশে কৃষির সম্ভাবনা যেমন প্রচুর, তার পাশাপাশি জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগ, সেই অনিশ্চয়তাটিও কিন্তু বারবার আমাদের সামনে আসে। সেখান থেকে বেরিয়ে আসার জন্য কৃষি ক্ষুদ্র বীমা হতে পারে একটি সুরক্ষা কবচ। নিশ্চয়ই আমাদের সকল স্টেক হোল্ডার এবং নীতি নির্ধারকরা এই বিষয়টি নিয়ে ভাববেন এবং একটি সমন্বিত নীতি সহায়তা এখানে প্রয়োজন রয়েছে, যেটি আলোচকরা বারবার বলেছেন। সে পথে হাঁটবে বাংলাদেশ, এই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের এই বিশেষ আয়োজন। সবাইকে ধন্যবাদ।